আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সরকারের কাছে জমা দেওয়া নিয়ে আলোচনায় ঐক্যমত্য কমিশন। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা। জাতীয় নির্বাচনে শরিক দল সহ বৃহত্তর জোটের কথা ভাবছে বিএনপি। প্রতিটি আসনে একাধিক প্রার্থীর সঙ্গে চলছে আলোচনা। সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষে 150-র বেশি আহত। উপাচার্য কার্যালয় সহ বিভিন্ন স্থানে ভাঙচুর ও যানবাহনে আগুন। মেট্রো রেল পুরোপুরি চালু হলেও সকাল পর্যন্ত আংশিক বন্ধের প্রভাবে রাজধানীতে ভোগান্তি। তীব্র যানজটে হেঁটেও গন্তব্যে গেছেন নগরবাসী। এবং মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণ নকশার ত্রুটি মনে করেন বিশেষজ্ঞরা। স্থায়ী সমাধানে উন্নত পড বিয়ারিং ব্যবহারের পরামর্শ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সরকারের কাছে জমা দেওয়া বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিশন আলোচনায় বসেছে। জাতীয় ঐক্যমত্য কমিশন কার্যালয়ে আছেন জান্নাতুল বাকিয়া কেকা। যাচ্ছি তার কাছে। কেকা, জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকের আলোচনা নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আলাভি। আপনাকে জানাতে চাই আপনার মাধ্যমে আমার দর্শকদের যে গত 17ই অক্টোবর কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেছিল 24টি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার উপস্থিতিতে। তারপর থেকেই কিন্তু এক ধরনের প্রস্তুতি আছে যে জুলাই সনদ বাস্তবায়নের যে আইনি ভিত্তি এনসিপির যে দাবির মুখে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেটা বলছিল যে জুলাই সনদ আসলে একটি রাজনৈতিক অঙ্গীকার, আর এনসিপি বলেছিল যে রাজনৈতিক অঙ্গীকার হলেও এটা বাস্তবায়নের জন্য একটি আইনি ভিত্তি দরকার। এর জন্য তারা একটা সাংবিধানিক আদেশ দিয়ে একটি বিশেষভাবে পরবর্তী নির্বাচন গণভোট এবং পরবর্তী নির্বাচনে যারা আসবেন তাদেরকে জুলাই সনদ বাস্তবায়নের যে সাংবিধানিক ও মৌলিক বিষয়গুলো রয়েছে, যে সংবিধানে পরিবর্তন করার যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেন ক্ষমতা দেওয়া হয়, সেই বিধান সেই দাবির মুখেই কিন্তু এনসিপির সাথে দেখাও করেছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের এনসিপি দেখা করেছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতির সাথে। তারই প্রেক্ষিতে কিন্তু আমরা যেটা দেখেছি যে দফায় দফায় কমিশন সাংবিধানিক বিষয়গুলো রূপরেখার সাংবিধানিক বিষয়গুলো চুলচেরা বিশ্লেষণ করে সংবিধান বিশেষজ্ঞদের সাথে কমিশন কার্যালয়ে একাধিক দিন বসেছে, গত রাতেও বসেছিলেন সর্বশেষ, এবং তারা কিন্তু সেই বিশ্লেষণ শেষে সরকারের কাছে সনদ বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা যেটা সেই সুপারিশমালাটা পৌঁছে দেওয়ার কথা বলেছিল। যদিও গত বুধবার থেকেই কিন্তু এটা আমরা জেনে আসছি, কারণ কমিশনের আগে ঘোষণা করেছিল বা জানিয়েছিল যে কমিশনের মেয়াদ এই মাসের অক্টোবর 31 তারিখ পর্যন্ত। 31শে অক্টোবরের মধ্যেই তারা সরকারকে সুপারিশমালাটা দিতে চায় এবং সরকার নিজেরাও যেন ভাবনা চিন্তা করতে পারে সেই জন্য কিন্তু তারা দুদিন হাতে রেখে দিতে চায়। সেই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরেই কিন্তু কমিশন সরকারকে সুপারিশমালা জমা দিব করে চলে যাচ্ছে সময়। এবং আজকে আমরা যেটা জেনেছি, আজকে সকালে কিন্তু কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজের সাথে কথা হয়েছিল। উনি বলেছিলেন যে সর্বশেষ আমরা আজকের মিটিংয়ে 11টা থেকে এখনও চলমান বৈঠকটা তাদের নিজস্ব কমিশনের যে সদস্য রয়েছে সেই কমিশনের সদস্যরা নিজস্ব মিটিং করেছেন এবং তারা বলছেন যে আজকে আমরা সিদ্ধান্ত নেব যে কমিশনের যে তৈরি যে সুপারিশমালা সেই সুপারিশমালা সরকারকে দেবেন কিনা। যদিও আরেকটি সূত্র বলছে যে আজকে বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশনের তরফে সাক্ষাৎ করে জুলাই সনদ বাস্তবায়নের যে রূপরেখা তৈরি করা হয়েছে, যেটার আইনি ভিত্তি বা সাংবিধানিক আদেশ বা বিশেষ সংবিধান আদেশ দিয়ে যে গণভোট সংস্কার পরিশোধ করার যে বিধান সম্বলিত সুপারিশমালার কথা বলেছে বিশেষজ্ঞ কমিটি, সেগুলো বিষয়গুলো নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করার জন্য তারা একটি দল কমিশনের পক্ষ থেকে একটি প্রতিনিধি আজকে বিকেলে দেখা করার সম্ভাবনার কথা আমরা জেনেছি। কিন্তু আজকেই যে সনদের চূড়ান্ত সুপারিশ বা রূপরেখার যে সুপারিশমালা সেটা জমা দিচ্ছেন কিনা এখনও পর্যন্ত কিন্তু সেটা নিশ্চিত করে কমিশন আমাদের জানাতে পারেনি। তবে তারা বিকেলে সম্ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টার সাথে আজকে সাক্ষাৎ করবেন। আলাভি কেকা, ধন্যবাদ আপনাকে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন জাতীয় নির্বাচন সামনে রেখে প্রতিটি আসনের একাধিক প্রার্থীর সঙ্গে তারা কথা বলছেন। তাদের মূল লক্ষ্য ঐক্য। যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে তিনি বলেছেন শরিক দল সহ বৃহত্তর জোটের কথা ভাবছে বিএনপি। কেউ যেন বিভেদের কথা না বলে সেই আহ্বান জানিয়েছেন তিনি। রাহুল রায়ের রিপোর্ট।
নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকাল থেকে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে আসতে থাকেন যুবদলের নেতাকর্মীরা। পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আশা করি ইনশাআল্লাহ এই দেশ একটি তারুণ্য নির্ভর বাংলাদেশ হবে, যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে, যুবকদের এবং তারুণ্যের চিন্তা চেতনা নির্ভর, প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর বাংলাদেশ নির্মাণ হবে। এই তরুণদেরকে, যুবকদেরকে, তাদের ভাবনাকে, রাজনৈতিক ভাবনাকে, চিন্তা চেতনাকে আমরা আত্মস্থ করেই এই জাতি আমরা এগিয়ে যাব। তিনি জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে নিয়মিতভাবে দলীয় প্রার্থীদের সঙ্গে কথা বলছে বিএনপির হাইকমান্ড। আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই, যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে, যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনী বৈতরণে পার হতে পারি। তবে জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায়, সেই মেসেজটা আমরা দিচ্ছি। ঐক্যবদ্ধভাবে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। নিউ ইয়র্কে কোয়ালিশন অফ আমেরিকান আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধের মতো জায়গায় যখন নারীরা অংশগ্রহণ করতে পারেন, তাহলে সমাজের কোন জায়গাটা রয়েছে যেখানে তারা অংশ নিতে পারবেন না। জামায়াতের আমির আরও বলেন, সমাজে নারীদের দুটি বিষয় নিশ্চিত করতে হবে, একটি নিরাপত্তা আর একটি সম্মান। জামাত সুযোগ পেলে আরেকটি বাড়তি সুযোগ দেবে, সেটি হলো ইনসাফ। সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা হবে বলে প্রবাসীদের জানান জামায়াতের আমির। আমাদের ব্যাপারে বদনাম দেওয়া হয়, যদি আমরা ক্ষমতায় যাই মহিলাদেরকে তালা দিয়ে ঘরের ভিতরে রেখে দেব। অত তালা কেনার পয়সা কোথায় আমাদের? আমরা কথা দিচ্ছি, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য নিয়ে গেছে। আমি তো একটু আগে একজনের কথা বলেছি, আল্লাহ রসুল কোন যুদ্ধে এমন যাননি যেখানে তার একজন বিবি কমপক্ষে তার সঙ্গী হননি। যুদ্ধের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় যদি আমাদের মা বোনেরা অংশগ্রহণ করতে পারেন, তাহলে সমাজের কোন জায়গাটা আছে যেখানে তারা অংশগ্রহণ করতে পারবেন না? সাভারের আশুলিয়ায় বেসরকারি দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে ১৫০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। সে সময় বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও বাসে আগুন দেওয়া হয়। এই ঘটনায় দুই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ভৌমি সারথীর রিপোর্ট। রোববার রাত ৯টার দিকে আশুলিয়ার খাগান এলাকায় ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, থুতু ফেলার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় কথা কাটাকাটি ও হাতাহাতি। এর জের ধরে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ডেফোডিল ইউনিভার্সিটির ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলে হামলা চালায়। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ডেফোডিলের শিক্ষার্থীরা জড়ো হয়ে সিটি ইউনিভার্সিটির দিকে এগিয়ে যায়। দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে ডেফোডিলের প্রক্টোরিয়াল টিম পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তারা সিটি ইউনিভার্সিটির প্রশাসনকে বিষয়টি জানিয়ে সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এই উত্তেজনার মধ্যে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ডেফোডিলের এক শিক্ষার্থীকে মারধর করেন। পরে ডেফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে গিয়ে কয়েকটি বাস ও গাড়িতে আগুন দেন। উপাচার্যের কার্যালয় ও রেজিস্ট্রার ভবন সহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়। রাত ৩:৩০ পর্যন্ত এই অবস্থা চলমান থাকে। ডেফোডিলের বেশিরভাগ শিক্ষার্থী চলে গেলেও সিটি ক্যাম্পাসে কিছু শিক্ষার্থী আটকে পড়েন। পরে দুই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকর্তারা আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভৌমি সারথী, চ্যানেল আই। ২২ ঘণ্টা পর সকাল ১১টায় রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল পুরোপুরি চালু হয়েছে। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ফার্মগেটে পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের জায়গায় নতুন বিয়ারিং প্যাড স্থাপন করা হয়েছে।
দীর্ঘ সময় মেট্রো রেল চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন নগরবাসী। শাকির আদনানের রিপোর্ট। রাজধানীর ফার্মগেটে রোববার দুপুরে মেট্রো রেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক পথচারী নিহত হওয়ার পর বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। রোববার বিকেল ৩টায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এবং সন্ধ্যা ৭:15টায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হয়। তবে সব স্টেশন চালু না হয় ভোগান্তিতে পড়েন নগরবাসী। আগে থেকে তো আমরা অ্যানাউন্সমেন্ট ওইভাবে জানতাম না, বা যাওয়ার পরে দেখলাম যে মানে চলতেছে না, গাড়ি মেট্রো নেই। তো এটা আসলে খুবই হ্যাসেল মানে আমাদের সবার জন্য, যারা আমরা আজকে যেহেতু অফিস অলরেডি লেট। খিলগাঁও যাবো তো, খিলগাঁও। আচ্ছা, মানে ভোগান্তি বেশি, যাত্রী মানে গাড়ি নাই, যাত্রী আসছে গাড়ি নেই। আগারগাঁও পর্যন্ত আসছি, আগারগাঁও থেকে নেমে এখন হেঁটে যাচ্ছি। এখন চেষ্টা করতেছি যতদূর পর্যন্ত হেঁটে যাওয়া যায়, কারণ রাস্তাও তো অনেক জ্যাম। সুন্দরভাবে আসছে, শুধু রাস্তাটা একটু ট্রেনটা স্লো হয়েছিল। ঢাকা শহরের ভিতরে এই মেট্রো রেলটা মানুষের যাতায়াতের জন্য খুব একটা উপযোগী জিনিস, আর এটা বন্ধ থাকা মানে অনেক ভোগান্তি। সোমবার সকাল 11টায় পুরোপুরি মেট্রো রেল চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরে পান রাজধানীবাসী। মেট্রো রেল ওপেন আছে, যে একটা সুবিধা হয়ে গেল। আমি মানে যেখানে 1 ঘন্টার রাস্তায় আমি চলে আসলাম 15 মিনিটে। হ্যাঁ, এখন সবকিছু ঠিক আছে, যার জন্য আমরা সুন্দরভাবে চলে আসতে পারছি এখানে। ফার্মগেটে নামছি, এই যে ফার্মগেট থেকে আপনার বিজয় স্টেশন থেকে একটু ছুলো হয়ে আসছে। মেট্রো রেলের পিলার থেকে কি কারণে রাবারের বিয়ারিং প্যাড খুলে পড়ল তা অনুসন্ধানে তদন্ত কমিটি কাজ করছে। 2 সপ্তাহের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের জানাজার নামাজ তার গ্রামের বাড়ি শরীয়তপুরের পূর্ব পেরাগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে হয়েছে। পরে নড়িয়া কেন্দ্রীয় কবরস্থানে বাবা মার কবরের পাশে তাকে দাফন করা হয়। অনাকাঙ্ক্ষিত এমন দুর্ঘটনার জন্য অব্যবস্থাপনা ও দুর্নীতিকে দায়ী করছেন স্বজনরা। যথাযথ ক্ষতিপূরণ ও সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমানের রিপোর্ট। ফার্মগেইটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালাম স্ত্রী সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় বসবাস করতেন। 4 ভাই ও 6 বোনের মধ্যে অষ্টম আবুল কালামের মৃত্যু মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা। 4 ভাই 6 বোনের ভিতরে উনি ছিলেন শিক্ষিত এবং পরিবারকে দেখাশোনা করার মতন একজন যোগ্য ব্যক্তি। 2 বাচ্চা ভাই ভাতিজা আছে, এক ভবিষ্যৎ, তার ফ্যামিলির ভবিষ্যৎ আমরা সবারই এটা সরকারের দেখে তেমনি জীবনযাপন করে সামনে বাঁচতে পারবো, এটাই আমাদের দাবি। আবুল কালামের 4 বছরের ছেলে আব্দুল্লাহ আবরার ও 3 বছরের মেয়ে পারিসা মারিয়াম সুরা এখনো প্রিয় বাবার বাড়ি ফেরার অপেক্ষায়। সারাক্ষণ বাবার সাথে থাকছে, ড্যাডি তুমি কখন আসবে? বাবা আমি রুটি সস খাবো। ঢাকায় গেলে ওই পরিবারের জন্য পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে খুব ভালো একটা অ্যামাউন্ট সরকারের পক্ষ থেকে এই পরিবারকে সহযোগিতা করা হবে। মেট্রো রেল বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন আবুল কালামের স্বজনরা। SM মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। মেট্রো রেলের পিলার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণকে নকশাগত ত্রুটি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যোগাযোগ বিশেষজ্ঞ এবং বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান বলেছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্বাধীন নিরাপত্তা অডিট করা প্রয়োজন। স্থায়ী সমাধানের জন্য ভায়াডাক্টের কার্ভগুলোতে উন্নত প্রযুক্তির প্যাড বিয়ারিং ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বিশ্বে মেট্রো রেলের ইতিহাসে বিয়ারিং প্যাড খুলে পড়ার দ্বিতীয় নজির বাংলাদেশে। এর আগে 1986 সালে ভিয়েতনামে মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। তবে 2024 সালের 18 সেপ্টেম্বরের পর 1 বছরের মাথায় বাংলাদেশে দ্বিতীয়বার বিয়ারিং প্যাড খুলে পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে, যা বিরল। গত বছর ফার্মগেট স্টেশনের পাশে 430 নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার পর রোববার 433 নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে। বিশেষ ধরনের রাবার বা ইলাস্টোমেরিক পদার্থ দিয়ে তৈরি বিয়ারিং প্যাড বড় সেতু, উড়াল সড়ক বা মেট্রো রেলের মতো স্থাপনার স্থিতিশীলতার জন্য ব্যবহার করা হয়। জাপানের কমপ্লায়েন্স ব্যবহার করে নির্মিত এই ব্যবস্থায় বিয়ারিং প্যাড নিচে পড়ে প্রাণহানির মতো ঘটনা উদ্বেগজনক।
এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আশু পদক্ষেপ প্রয়োজন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। যখন ঘটনা বারবার ঘটতে থাকে এবং সমস্যাটা একেবারেই সিমিলার, বুঝতে হবে যে এটা নকশাগত ত্রুটি আছে। জাপান নকশা করেছে বলে এটা আমরা হজম করে নিব, বিষয়টা কিন্তু তা না। এই করিডোরে কিছু প্রকৌশলী চ্যালেঞ্জ আছে, এটা একেবারে সোজা কোনো করিডোর না। বেশ কিছু জায়গায় এসকার্ভ বসে আছে, দেখছি যে এখানে নকশাগত একটা ত্রুটি আছে। এই ত্রুটিটা আসলে অ্যাড্রেস করা জরুরি এবং এটা খুব যে কঠিন হবে তা না, কারণ আমাদের সামনে টেকনোলজি আছে। ইচ্ছা করলেই আপনি জ্যাকিং করে ভায়াডাক্টটা কিছুটা উপরে তুলে রাবার প্যাডের চারপাশে গ্রুভিং করে নাট বোল্ট দিয়ে যদি এটাকে ধরে রাখা হয় তাহলে কিন্তু এটা সরবে না। রক্ষণাবেক্ষণ ও নিয়মিত তদারকির পাশাপাশি পিলার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বিয়ারিং প্যাড আটকে রাখার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। নিশ্চয়ই মনে আছে 2020 সালে কিছু রাবার প্যাড বুয়েটে টেস্ট করার পর এটা কিন্তু বাতিল করা হয়েছিল। এই জায়গায় আসলে আমি মনে করি আমাদের একটা দুর্বলতা হয়ে গেছে। আমাদের ট্রেডিশনাল যে রেলগুলি আছে সেখানেও আসলে এই ধরনের ইলাস্টোমারিক বিয়ারিং প্যাড ব্যবহার করা হয় না। এখন যেটা ব্যবহার করা হয় পট বিয়ারিং। তো পট বিয়ারিং আমরা রেলে ব্যবহার করছি, সেখানে মেট্রো রেলে যারা নকশা করেছে তারা পট বিয়ারিং না দিয়ে কেন রাবার প্যাড দিল, এই প্রশ্নটাও কিন্তু সামনে চলে আসবে। এই কারণে আমি বলছি যে পট বিয়ারিং এটা ওই যে ভায়াডাক্ট এবং পিয়ারের মাঝখানে যে বসে আছে নড়াচড়া করার কোনো সুযোগ নেই এবং ওইভাবেই ওটা নকশা করা হয়। বিয়ারিং প্যাড পুরনো প্রযুক্তি উল্লেখ করে দেশের ভবিষ্যৎ মেট্রোগুলোতে অধিক চাপ সহনশীল উন্নত প্রযুক্তির পট বিয়ারিং ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। দেখবেন ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা। দেশের নানা বয়সী নানা পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে, আজ জানবো কি চাইছেন রংপুরের ভোটাররা। মার্কা দেখবো না, দলের লোকও দেখবো না, যে কাজ করবে তাকে ভোট দেবো। যিনি আমাদের নারীদের নিরাপত্তা দিতে পারবে, শিশুদের নিরাপত্তা দিতে পারবে, সমাজে এই সন্ত্রাসকে দমন করতে পারবে, এরকম কোনো প্রার্থী নির্বাচন করে অবশ্যই আমরা ভোট দিব। এবং আমি ভেরি এক্সাইটেড যে এবার আমি নিজের ভোটটা মনে হয় আমি ভোট দিতে পারবো। যে ব্যক্তিটাকে আমরা দেব তারা যেন আমাদের সুখে দুঃখে আমাদের পাশে থাকতে পারে, আমরা যেন তাকে পাই। তার সঙ্গে দেখা করতে গেলে যেন কোনো দালাল ধরি দেখা না করতে হয় এবং আমাদের রাস্তাঘাট এবং দুর্নীতি দমন এইসব কাজ যে ব্যক্তিটা করতে পারবে আমরা তাকেই ভোটটা দেব এবং সে যে কোনো দলের হোক না কেন। সব শঙ্কাকে দূর করে একটা সঠিক জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর মতো একটি নির্বাচন এদেশে অনুষ্ঠিত হবে বলে আমরা এখনও বিশ্বাস করি, আশা করি এবং সরকার সেটা আমাদেরকে উপহার দেবে বলে আমরা মনে করি। সেটা হলেই আমাদের দেশের উন্নয়ন এবং দেশের কল্যাণ হবে। শান্তশিষ্টভাবে আমরা ভোট দিতে চাই, যে গন্ডগোল ফাসাদ না হয়। আমরা নিজেরাই নিজের ভোট নিজেরাই দেব, যাতে খুশি তাতে দেব। এবারের নির্বাচনের মাধ্যমে যেন এই শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা কাঠামো, এটি যেন সুন্দর সুষ্ঠুভাবে করা হয় এবং আমরা যারা ভোটার রয়েছি, তরুণ ভোটার, তারা যেন নির্বিঘ্নে শান্তি শৃঙ্খলভাবে ভোট দিতে পারি। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের, সেই আকাঙ্ক্ষা যেন এই ভোটের মাধ্যমে বাস্তবায়ন হয়, এটাই আমি প্রত্যাশা করছি। জুলাই গণ অভ্যুত্থানে এতগুলো প্রাণ ঝরে গেছে, যেটার মূল লক্ষ্য ছিল যে দেশ থেকে স্বৈরাচারতন্ত্র চলে যাবে এবং একজন সরকার আসবে যেন এই বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে আসে এবং কোনো ধরনের সন্ত্রাসী দুর্নীতি না থাকে। তাই আমি সেখানেই ভোটটা দিব যেই সরকার এই আমাদের যে তরুণ, এই তরুণদের বেকারত্ব দূর করবে এবং এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গঠন করবে। টাঙ্গাইলের প্রাথমিক শিক্ষাকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আকর্ষণীয় ও জনপ্রিয় করতে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বিদ্যালয় আঙিনায় খেলাধুলার পাশাপাশি বিনোদনের আয়োজন করা হয়েছে এই কর্মসূচিতে। এতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। ব্যস্ত রাস্তায় যানজট, কংক্রিটের অট্টালিকার ভিড়ে হারিয়ে যাচ্ছে শিশুর হাসি, দৌড়ঝাঁপ আর খেলাধুলার প্রাকৃতিক আনন্দ। বিশ্বকে বদলে দিতে বিকশিত হই আনন্দের সাথে, এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের 12টি উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের আনন্দের সাথে লেখাপড়া নিশ্চিত করতে ও
ঝরে পড়া বন্ধ করতে 160টি বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ করা হয়েছে। আমরা স্কুলে এসে অনেক খেলা করবো, পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করবো। আমাদের খেলনা দিচ্ছে, দোলনা দিচ্ছে, প্রজাপতি দিয়েছে, নাগরদোলা দিচ্ছে, তারপরে ঢেকে দিচ্ছে, বাস্কেটবল দিচ্ছে। সব দেখে আমার অনেক ভালো লাগতেছে। বাচ্চাদের জন্য তো তারা যদি খেলাধুলা করার সুযোগ পায় তাহলে তাদের মানসিক বিকাশটা আরো ভালো হয়। শিশুদের মানসিক বিকাশ ঘটবে, শারীরিক বিকাশ ঘটবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। যেন বাচ্চারা অবলীলায় খেলাধুলার মাধ্যমে যেন তারা লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে পায় এবং তারা যেন লেখাপড়ার প্রতি মনোযোগী হয়। খেলাধুলায় শিশুরা আত্মবিশ্বাসী ও সৃজনশীল হওয়ার পাশাপাশি টিমওয়ার্কে দক্ষ হয়ে উঠবে বলে আশা করছে জেলা প্রশাসন। আমি বিশ্বাস করি যে আমরা যদি তাদেরকে একটু যত্নশীল হয়ে তাদের প্রতি তাদেরকে একটু উর্বর পরিবেশ দিতে পারি, তারা সুনাগরিক হয়ে বিকশিত হয়ে উঠবে। এডিপি ও টিআর প্রকল্পের আওতায় প্রতিটি বিদ্যালয়ে 1.5 লাখ টাকা ব্যয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ করা হয়েছে, যেখানে রয়েছে দোলনা, বাস্কেটবল, ঢেকি ও মইসহ নানা ধরনের বিনোদন আইটেম। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন নিটোল টাটা কৃষি সংবাদ। নোয়াখালীর হাতিয়ায় লেবু চাষ বাড়ছে। উৎপাদন খরচ কম ও লাভ বেশি হওয়ায় স্থানীয় কৃষক সবজি চাষের পাশাপাশি লেবু চাষে ঝুঁকছেন। এতে উপজেলায় কৃষির নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। নোয়াখালীর প্রতিনিধি আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য ভিডিও চিত্র রিপোর্ট করছেন আল মুকসিদ। নোয়াখালী জেলার হাতিয়া, এখানে গত কয়েক বছর সবজির পাশাপাশি লেবুর চাষ বেড়েছে। চায়না 3 জাতের সিডলেস লেবু চাষ তুলনামূলক খরচ কম এবং অধিক লাভ হওয়ায় দিন দিন এর প্রবণতা বাড়ছে। চারা রোপণের 5-6 মাস পরে ফুল আসে। ফুল আসলে এর ধরেন 8-9 মাস, 1 বছর হলে এগুলা সংগ্রহ করা আমাদের আস্তে আস্তে বাজারজাত করি আমরা। এখন যে সিজন, এই সিজনে প্রতিদিন আমার 12 থেকে 1400 পিস আমি লেবু বিক্রি করি। এখন বর্তমান রেট লেবুর 5 থেকে 6 টাকা। আমরা প্রতি গাছে প্রতি বছর 8 থেকে 900 লেবু বিক্রি করি। এই এলাকায় সিডলেস লেবুর চাষ শুরু হয় খলিলুর রহমানের হাতে। তিনি 50 শতক জমিতে লেবু চাষ করে মাত্র 5 মাসে লেবু ও চারা বিক্রি থেকে উল্লেখযোগ্য সাফল্য পান। এখন পর্যন্ত আয় করেছেন প্রায় 7 লাখ টাকা। 1,50,000 টাকা খরচ করে আমি মোটামুটি এই 3 বছর আমি প্রায় 7 লক্ষ টাকা লেবু বিক্রি করতে ইনশাআল্লাহ আমি সক্ষম হয়েছি। এবার উপজেলার প্রায় 70 একর জমিতে লেবুর চাষ হচ্ছে। সাইট্রাস জাতীয় এই ফসল সম্প্রসারণে কাজ করছে উপজেলা কৃষি বিভাগ। এটা সারা বছরই চাষাবাদ করা যায় এবং এটা যথেষ্ট চাহিদা রয়েছে। আমাদের যে লোকাল মার্কেটগুলোতেও চাহিদা রয়েছে এবং বাইরের যে মার্কেটগুলোতে সেগুলোতেও এই লেবুটার চাহিদা রয়েছে। আমরা আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রকল্পের সহায়তায় এই জাতটি সম্প্রসারণের চেষ্টা করতেছি। এই ধারা অব্যাহত থাকলে হাতিয়া হয়ে উঠবে বাণিজ্যিক লেবু চাষের অন্যতম একটি অঞ্চল। আল মুকসিদ, চ্যানেল আই। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। ছোট ফেনী নদীর তীব্র ভাঙনে কোম্পানিগঞ্জ, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার ভূপ্রকৃতি বদলে যাচ্ছে। বিলীন হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল ও মসজিদ। হুমকিতে 41,000 হেক্টর ফসলি জমি। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কার্যকর উদ্যোগের অভাবে সংকট দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ফেনী সংবাদদাতার তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। মুছাপুর রেগুলেটর ও সোনাগাজীর কাজিরহাট রেগুলেটর ভেঙে যাওয়ার পর থেকেই উত্তাল ছোট ফেনী নদী এবং কালিদাস পাহালিয়া নদী। একদিকে সাগরের লোনাপানিতে ফসলহানি, অন্যদিকে ভাঙনে কঠিনতর হচ্ছে নদী তীরবর্তী বাসিন্দাদের জীবনযুদ্ধ। নদীতে বিলীন হয়েছে অন্তত 20 গ্রামের 13 কিলোমিটার এলাকার শত শত ঘরবাড়ি ও বিস্তীর্ণ এলাকার আবাদি জমি। সেগুলো এই 2 দিনে ভেঙে গেছে। দেখেন প্রতিদিন এইভাবে ভাঙন বাড়তেই আছে। বিল্ডিং ঘর গেছে, একটা টিনের ঘর গেছে, এখন আবারও বিল্ডিং দিছে। আর বাইরে টাইরে লই আর আল্লাহর বাস্তে দান করি ঘর করে দিছে। এখন আমি কই যাবো।
ভাঙন রোধে জরুরি ভিত্তিতে প্রকল্প নেওয়া হলেও কাজে ধীরগতি ও অনিয়মের অভিযোগ স্থানীয়দের। তাদের বিটাটা যদি হারায় যায়, তারা যে কোথাও যায় যে আবার ঘরবাড়ি করবে, তাদের ওই ক্ষমতা তাদের নাই। কাজের গতিটা বাড়াইলে এখানে যে জোয়ারের পানি আসে, আমাদের যে ভাঙনটা সৃষ্টি হয়েছে, এই ভাঙন থেকে আমরা রক্ষা পাইতাম। টেকসই বেড়িবাঁধ নির্মাণ সহ নানামুখী কর্মপরিকল্পনা পানি উন্নয়ন বোর্ডের। বিস্ট্রং একটা প্রজেক্ট পাস হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড। এই প্রজেক্টটার কাজ শুরু হলে আমরা এর অন্তর্ভুক্ত জায়গাগুলোতে স্থায়ী প্রোটেকশন দিতে পারবো। পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে বাঁকা নদীর সোজাকরণ সহ বেঁচে থাকার অবলম্বন রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগের দাবি ভাঙন কবলিতদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা সরকারের কাছে জমা দেওয়া নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন। বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা। জাতীয় নির্বাচনে শরিক দল সহ বৃহত্তর জোটের কথা ভাবছে বিএনপি। প্রতিটি আসনে একাধিক প্রার্থীর সঙ্গে চলছে আলোচনা। সাভারে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের রাতভর সংঘর্ষে 150-র বেশি আহত। উপাচার্য কার্যালয় সহ বিভিন্ন স্থানে ভাঙচুর ও যানবাহনে আগুন। মেট্রো রেল পুরোপুরি চালু হলেও সকাল পর্যন্ত আংশিক বন্ধের প্রভাবে রাজধানীতে ভোগান্তি। পড়া বিয়ারিং প্যাডের জায়গায় নতুন প্যাড স্থাপন। এবং মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণ নকশা ত্রুটি মনে করেন বিশেষজ্ঞরা। স্থায়ী সমাধানে উন্নত প্যাড বিয়ারিং ব্যবহারের পরামর্শ। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।